প্রিয় দর্শক, স্বাগত ইউসিবি টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আলোচনার বিষয় বুলডোজার আতঙ্ক ও গণশুনানি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরীর এই অংশের মানুষ কেমন আছে, তাদের জীবনযাত্রা কেমন চলছে, তার সঙ্গে জড়িত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আজ আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ এজাজ, প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মানুষের কথা বলছিলাম, তারা কেমন আছে সেটি অনেকটা নিশ্চিত হওয়া যায় যে প্রশাসক এখানের কেমন দায়িত্ব পালন করছে, আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন। প্রথমেই প্রশংসা জানাই, ঈদের সময় আপনারা যে উদ্যোগগুলো গ্রহণ করেছিলেন, এর পাশাপাশি পহেলা বৈশাখে অনেকগুলো মেলা করেছেন। এই নগরীর মানুষ একটু স্বস্তি পেয়েছে সেখানে। এর পাশাপাশিও জানতে চাই যে আমরা গণশুনানির কথা বলছিলাম, আপনি অনেকগুলো গণশুনানি করেছেন, এর বাস্তবায়ন কবে শুরু হবে, কবে দেখতে পাবো, এবং গণশুনানিতে কি আছে আসলে? জি, ধন্যবাদ আপনাকে। এই গণশুনানিটার যে কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা যেহেতু অনেক দিন জবাবদিহিতার কোনো কালচার ছিল না ঢাকা শহর এবং বাংলাদেশের সব জায়গায়, স্থানীয় ওয়ার্ডগুলোতে কি পরিমাণ উন্নয়ন চলছে, আদৌ রাস্তা কেটে রেখে দেওয়া হয়েছে, এটা কবে এটা ভরাট হবে, এই রাস্তার মেটেরিয়াল কি হবে, ইভেন দরকার আছে কিনা রাস্তা, বহুত রাস্তাঘাট করা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছে, যেগুলো কখনো জবাবদিহি করা হয়নি, কোনো ট্রান্সপারেন্সি নাই। কত টাকা খরচ হলো, কেন এত টাকা খরচ হলো, এই প্রশ্নগুলো কিন্তু পত্রিকায় বিভিন্ন সময় খুব সফট আকারে এসেছে। কিন্তু আমরা মনে করি এই সকল কিছুতেই এক ধরনের সিটিজেন পার্টিসিপেশনটা এবং সিটিজেনদের প্রতি অ্যাকাউন্টেবিলিটিটা, ট্রান্সপারেন্সিটা থাকা উচিত। যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি মনে করি যে আমার কাজটা হবে এক ধরনের গণতান্ত্রিক নগরায়ন। আপনার মনে আছে কিনা গত আলোচনায় এটা বলেছিলাম। তো গণতান্ত্রিক নগরায়নের প্রথম যে ধাপ, সেটা হচ্ছে সিদ্ধান্তটা আমরা পার্টিসিপেটরি ওয়েতে নিব, যে মানুষজন বলবে তার কি লাগবে এবং সে কি চায় এবং তার বিড়ম্বনাটা কোথায়, তার চাওয়াটা কোথায়, এই সবগুলো মাথায় রেখে আমরা আসলে গণশুনানিটা আয়োজন করেছি। যে আমাদের 10টি জোন আছে, 10টি জোনে আমরা আগে ঘোষণা করি ওয়ার্ড ভিত্তিক যে আপনারা সকলে আসবেন। তো বাড়ির মালিক সমিতি থেকে শুরু করে ছাত্র, গৃহিণী, যারা চাকরি করেন, বিভিন্ন পেশার লোকজন, তারা আসেন এবং তারা তাদের ওপেন প্রশ্ন করেন, স্থানীয় যেই প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে সরাসরি আমাদেরকে জিজ্ঞেস করেন, জবাবদিহি করেন যে আমরা এটা কেন হলো না, কতদিন লাগবে, সরাসরি এগুলো আমাকে বলেন। আমাদের একটা পুরো গ্রুপ থাকে, যেটা পুরো আলোচনাটি 3 ঘন্টার, 2.5 থেকে 3 ঘন্টার এই সেশনগুলো চলে। 1.5 ঘন্টার নিচে, 2 ঘন্টার নিচে হয়নি, যতগুলো আমরা চেষ্টা করি। আপনারা জনগণের সমস্যাগুলো শোনেন, কিন্তু সমস্যা তো অসংখ্য সমস্যা। যদি 100 জনগণ হয় তাহলে হয়তো 300 সমস্যার কথা তারা বলেন। এই অসংখ্য সমস্যার সমাধান কিভাবে করবেন? না, একটা কমন প্যাটার্ন আমরা পেয়েছি এখন পর্যন্ত। আপনাকে বলি, এই একটা প্যাটার্ন হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার নাই, রাস্তা নাই, ঘাট নাই, রাস্তাগুলো ঠিক করা হচ্ছে না। আরেকটা হচ্ছে যে মেনটেনেন্স নাই। আমি আপনাকে ক্যাটাগরি করে বলি যে কী ধরনের জিনিস পাচ্ছি। সেটা হচ্ছে যে প্রচুর রাস্তা কাটা হয়েছে। আপনারা দেখেছেন যে ওয়াসার একটা বড় ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে কিছুদিন আগে, এবং ঢাকা শহরের প্রতিটি অলিতে গলিতে কিন্তু নতুন ওয়াসার লাইন লেগেছে। তো ওয়াসার এই কাটাকাটির কারণে ঢাকা শহরের কোনো রাস্তা ঠিক নাই, অবকাঠামো। এছাড়া বৃষ্টি গেল, 2টা বর্ষা গেল, তার আগে আওয়ামী লীগ আমলের যে উন্নয়নের নামে যে অ্যালোকেশন, সেগুলো নিয়েও অনেক ধরনের বৈষম্য কিন্তু তৈরি হয়েছে। এর সাথে পাবলিক হেলথ রিলেটেড অনেক প্রশ্ন আছে, ময়লা, ধুলা আছে, দূষণ, তারপরে হচ্ছে ওষুধ ছিটানো, মশা, এছাড়াও আরও কিছু নাগরিক বিড়ম্বনা আছে। আমি এক্সাম্পল বলি, কিছু কিছু হাউজিং এলাকাতে এই মানুষজনকে দিনের বেলায় রাস্তা দিয়ে চলতে পারে না, তারা গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। যেহেতু ওনারা রাস্তাটা বাড়ি দখল করার মতো রাস্তা দখল করে সে রাস্তাগুলোকে ওনারা মোবিলিটি বন্ধ করে দিচ্ছেন। উত্তরার মতো কিছু হাউজিং সোসাইটিতে রাত্র 10টার সময় বন্ধ করে দেন। তো যারা ভাড়াটিয়া আছেন, অসুস্থ রোগী আছেন, তারা কিন্তু বাসা থেকে বের হবেন কিভাবে, অ্যাম্বুলেন্সে কিভাবে নিবেন কিভাবে, এগুলো তো আপনি সমস্যার কথা বলছেন। যদি সমাধানের কথা বলি, বলা হয় যে বর্ষাকাল আসলেই আমাদের ঢাকা নগরীতে অনেক সমস্যা তৈরি হয়। আপনি রাস্তা খোঁড়াখুড়ির কথা বললেন, এটি কিন্তু একটা কমন ব্যাপার যে বর্ষাকাল আসলেই ঢাকা শহরের রাস্তা খোঁড়াখুড়ি হয়। এবছর কি পরিমাণে খোঁড়াখুড়ি হবে? এই বছরে মেইন রাস্তায় অলরেডি খোঁড়াখুড়ি হচ্ছে। জি, এটা বিদ্যুৎ বিভাগ থেকে আপনারা দেখেছেন যে ঢাকা থেকে আপনি যদি মেইন রোড, যেটা আর কি এই ধানমন্ডি থেকে মিরপুরের যে রোডটা, মিরপুর রোড যেটাকে আমরা বলি,
সেটা তো অর্ধেক খুঁড়ে ফেলা হয়েছে অলরেডি। এটা তাহলে জনগণের চলাচলে নিশ্চয়ই অনেক অসুবিধা হবে। সুতরাং ডেফিনেটলি এটা জ্যাম হয়ে গিয়েছে এই জায়গাটাতে। ধানমন্ডিতে একটা বড় জ্যাম ছিল কিছুদিন আগে, এটা আমি দায়িত্ব নেওয়ার আগেই শুরু হয়ে গিয়েছে এবং তারা অলরেডি শেষ করে ফেলেছেন প্রায়। গতকালকে আমি গিয়েছিলাম, গতকাল পর্যন্ত এটা টেকনিক্যাল পার হয়ে গিয়েছে, সুতরাং আর অল্প একটু বাকি আছে। তো এটা খোঁড়াখুড়ি শেষ একদিকে হবে, আমরা আরেক দিকে এটা মানে ভরে করে দেবো। আমরা বলেছি এটা হচ্ছে মে 30 তারিখের মধ্যে ঢাকা শহরের মানে আমাদের অংশের যত মেইন রোডের কাটাকাটি আছে এবং ভিতরের যে রিপেয়ারিং ওয়ার্ক যেগুলো আছে, যেগুলো মানে এখন শুধু কার্পেটিং করলে রিপেয়ার করলে ঠিক হয়ে যাবে, সেটা আমরা কমপ্লিট করে দিবেন। ফুটপাত দখল নিয়ে কি করবেন? আমরা শুনতে পাচ্ছি যে মিরপুরে আপনারা উচ্ছেদ অভিযান করবেন। উচ্ছেদ অভিযান তো অনেক সময় হয়, পরে তো এগুলো টেকসই হয় না। এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে এই যে আপনারা যে ফ্রেমিং করলেন আজকে, যে বুলডোজার এবং ঢাকা সিটি কর্পোরেশন, আমরা তো সাধারণ মানুষদের বিপক্ষে না, এটা হচ্ছে প্রথম কথা। এবং আমার যেই কাজের যেই অভিজ্ঞতা এবং আমার যে কাজের প্রোফাইল, আমি সারা জীবন কাজ করেছি জেলেদের নিয়ে, মাঝিদের নিয়ে, বস্তিবাসীতে যারা থাকেন এবং ইনফর্মাল সেটেলার যারা, তাদের অধিকার নিয়েই কিন্তু আমার কাজ, আমার ক্যারিয়ার, আমার বেড়ে ওঠা এবং আমার ন্যাক যেটা। তো সেখানে আমার বুলডোজার কখনো একদম সাধারণ মানুষদের বিপক্ষে দাঁড়াবে না এবং এটা সম্ভব না দাঁড়ানো। আপনি কি বস্তিবাসীর বস্তি ভাঙছেন কিনা এবং ভাঙলে কোন অধিকারে ভাঙছেন? আমি কোনো বস্তি ভাঙছি না, এটা হচ্ছে প্রথম বিষয়, এটা ভাঙার প্রশ্নই ওঠে না। আমি প্রথম যে মিটিংটা সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর করেছি, ফার্স্ট মিটিং, সেটা ছিল ঢাকা যত বস্তিবাসীর যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে, এবং আমাদের একটা এক্সপার্ট অ্যাডভাইজারি কমিটি আছে। সেই কমিটিতে হাওয়া পা নামে আমাদের এক বন্ধু আছেন, উনি কড়াইল বস্তিতে থাকেন, উনি আমার অ্যাডভাইজার, মানে এক্সপার্ট অ্যাডভাইজার হিসেবে ওনাকে আমাদের অনবোর্ড করেছি, মানে আমাদের যে এক্সপার্ট যেই কমিটিটা আছে সেই কমিটিতে। তো সুতরাং এইসব চেতনা এক্সপার্ট অ্যাডভাইজারি কমিটি আসতেছে আপনারা একটু ধীরে আসেন, আমি উত্তর দিচ্ছি। তো সুতরাং এখানের মধ্যে আমাকে অ্যাডভাইস মানে আমার সাথে যারা কাজ করবেন, আমরা ওইভাবে বলি আর কি যে বিষয়টাকে এক্সপার্ট। তো সেখানে তো আমরা একদম রিপ্রেজেন্টেটিভ লেভেলের যারা, তাদের সাথে তারা আমাদের একসঙ্গে সহকর্মীও। তো সুতরাং আমার কোনো কাজ স্বাভাবিকভাবেই এই শহরের বস্তিবাসীদের বিরুদ্ধে কখনো যাবে না। যে বুলডোজারগুলো যাচ্ছে এবং যাবে, সেটা হচ্ছে অবৈধ দখলদারদের বিরুদ্ধে যাবে, বিরুদ্ধে যাবে। এই যে গ্রীষ্মের তাপদাহ, এর আগের যিনি মেয়র ছিলেন ঢাকা উত্তরে, সেখানে আমরা হিট অফিসার দেখেছি। আপনি কোনো হিট অফিসার নিয়োগ করেছেন কিনা, করবেন কিনা? শুধু কি গাছই লাগাবেন ঢাকা শহরে? না, আমরা অনেকগুলো কাজ একসাথে করছি। এখন আমাদের তো এই হিট অফিসার তো সিটি কর্পোরেশনের কোনো পোস্ট না, এটা অন্য আরেকটা ফাউন্ডেশন, মানে সিটি লেভেলের সার্ভিস দেওয়ার জন্য তারা নিয়োগ দিয়েছিলেন। সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আপনারা জানেন। আরো অনেক কন্ট্রোভার্সিও আছে, সেটা আরেকদিন আমি আলোচনা করব। নাকি যোগ্য কোনো হিট অফিসার খুঁজে পাচ্ছেন? প্রথম হচ্ছে আরবান হিটকে কিভাবে ম্যানেজ করব, সেটা আমার মনে হয় অনেক বড় ব্যাপার। আরবান হিটকে ম্যানেজ করার জন্য আমরা অনেকগুলো স্টাডি কিন্তু অনেকে করেছে, এবং আমরাও কিছু হিট স্টাডি করেছি। করে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ছোট ছোট গাছগুলো লাগানো হয়, মানে গ্রাউন্ড কাভারেজ এবং গ্রিন কাভারেজ কিন্তু কমে গিয়েছে। গত 1.5 বছরে শুধু 2 সিটি কর্পোরেশন 1700 গাছ কেটেছে, লাগানো তো দূরের কথা। 1700 গাছ, বড় গাছ সিটি কর্পোরেশনের 2 সিটি কর্পোরেশন মিলে কিন্তু কেটেছে। এটা আমার রিপোর্ট, তখন আমি দায়িত্বে ছিলাম না, কিন্তু এই রিপোর্টটা আমি তখন করেছি। তো সেক্ষেত্রে আমরা এই সিটি কর্পোরেশন এলাকা এবং সিটি কর্পোরেশন এলাকার বাহিরেও যে এলাকাটা সিটি কর্পোরেশন হবে, যেরকম দিয়াবাড়ি, পূর্বাচল, আমরা রাজুকে অনুরোধ করেছি আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, এবং তারা রাজি হয়েছেন, চিঠিও দিয়েছেন আমাদেরকে। তো সুতরাং এই পুরো জায়গা, ঢাকার ভিতরের পাবলিক স্পেস, ওপেন স্পেস, মাঠ, মিডিয়ান, এরপরে হচ্ছে আরও যেই জায়গাগুলো আছে, সেই জায়গায় আমরা এবার বড় গাছ লাগাবো, যে গাছগুলো ছায়া দিতে পারবে। ছোট গাছ কিছুদিন পর এটা নষ্ট হয়ে যায় অথবা ছাগলে খেয়ে ফেলে। ঢাকায় তো লিটারালি ছাগল নাই, কিন্তু অন্য ছাগলরা খায় আর কি, বুঝতে পেরেছেন তো? যেন এটাকে দ্বিতীয়বার টেন্ডারিং করা, ছাগলরা খায় তুলে নিয়ে যায়, হ্যাঁ, দ্বিতীয়বার টেন্ডারিং করার যারা আছে তারা খায়। তো যে কারণে গাছ নিয়ে এক ধরনের বড় বাণিজ্য হয়। তো বরঞ্চ আমরা এক ধরনের স্থায়ীভাবে এরকম গাছ লাগাবো, যেগুলো তুলে নিয়ে যাওয়া কিংবা মেরে ফেলাটা কঠিন হবে, একটু বড় এবং ছায়া দিবে আর কি, মানে গ্রিন কাভারেজটা অনেক বড় হবে। এর সাথে আমরা ঢাকায় প্রায়
200 কিলোমিটার খাল নেটওয়ার্ক, নতুন মানে পুরাতন নেটওয়ার্ককে আমরা স্কেভেট করে রেডি করেছি, যেখানে মানে পানির লেভেলটা বেড়েছে, এখন পরিষ্কার হয়েছে, পানির ফ্লোটা আছে, এবং এর দুই পাড়ে 200 কিলোমিটার যদি ধরি, দুই পাড়ে প্রায় 400 কিলোমিটারের মতো গ্রিন কাভারেজ হওয়ার জায়গা তৈরি হয়েছে। নিউ অ্যাভিনিউ, যে খালের পাড়ে আমরা পুরো গ্রিনিংটা করবো ঢাকা শহরের। একটু হয়তো হিট কমবে, সেটা আমরা আরো আছে, আরো অনেকগুলো কাজ করবে না। একটা প্রশ্ন যোগ করি, যেহেতু আপনি বলছিলেন যে ঢাকা শহরের যে খালগুলো রয়েছে যেগুলো উদ্ধার করবেন, তারপরে আপনারা গাছ লাগাবেন, আপনি তো নদী গবেষক ছিলেন। অনেকেই বলে যে আপনি শুধুমাত্র তুরাগ আর বুড়িগঙ্গা নদী, এই নদীগুলো একটু বাঁচিয়ে দেখান, তাহলেই আমরা বাহবা দিব। খুবই ভালো প্রশ্ন, সিরিয়াসলি। প্রথম হচ্ছে, তো এটার উত্তর দিতে দিবেন না নাকি এটা পরে দিব? না, একই সঙ্গে দেন। আচ্ছা, তাহলে আগে এটা দিই, তারপর ওটা দিই। আরবান হিটের ক্ষেত্রে আমরা একটা হচ্ছে গ্রিন ক্যাম্পেইন করছি, গ্রিন কভারেজ করবো আমরা পুরো ঢাকাকে, এই বর্ষাটাকে আমরা অ্যাডভান্টেজ হিসেবে নিয়ে। এবং এখানে এটা কাদেরকে দিয়ে করাবো? আমরা যত গ্রিন অ্যাক্টিভিস্ট আছে বাংলাদেশের সকলকে আমরা আহ্বান জানিয়েছি, আপনারা আছেন। যতগুলো ইউথ অর্গানাইজেশন আছে আমরা সকলকে আহ্বান জানিয়েছি, সাথে আমরা থাকবো। আমরা গাছ দিব, গাছ লাগানোর ব্যবস্থা করে দিব, মেনটেনেন্সের ব্যবস্থাও জন্য যে খরচ লাগে, মালি লাগে, সেই খরচ দিব, ভলান্টিয়ারদের যে মিনিমাম খরচ লাগে সেটা দিব। আমরা জয়েন্টলি এই কাজটা করব। আর বড় যে জিরো সয়েল যেটাকে আমরা বলি, যে এখন আপনি রাস্তায় চললে দেখবেন যে প্রচুর ডাস্ট ওড়ে, তো এটাকে জিরো সয়েলিং করা, মানে এটাকে ঘাস লাগানো, খালের পাড়ের গাছ লাগানো, এবং ঢাকা শহরের মিডিয়ানগুলোতে গাছ লাগানোর জন্য আমরা বন বিভাগের সাথে আমরা একটি চুক্তিবদ্ধ হয়েছি। সেখানে বন বিভাগ আমাদেরকে দীর্ঘ সময় ধরে টেকনিক্যাল এবং ফিজিক্যাল সাপোর্ট দিবেন। তো সুতরাং বন বিভাগের গাছ আমরা পাচ্ছি, পেমেন্টটা আমরা করব, বন বিভাগ আমাদের সাথে থাকবেন। বন বিভাগে আরবান এরিয়াতে আরবান ফরেস্ট্রি এবং আরবান গ্রিনিংয়ে আমাদেরকে কিন্তু টেকনিক্যাল এবং ফিজিক্যাল সাপোর্টটা দিবেন, সাথে ইয়াংরা কাজ করবে। সুতরাং এটা হচ্ছে যে গ্রিন ক্যাম্পেইনের একটা রাষ্ট্রীয় সংস্থাকে আমরা সাথে নিয়ে, যাদের এটা কি শুধুমাত্র এই বর্ষাকে কেন্দ্র করে আপনারা করলে, যতগুলো প্ল্যানের কথা বললেন এগুলো সবই বর্ষা করে ফেলবো, তাহলে আগামী বর্ষায় আমরা এটার বেনিফিট পাবেন। আগামী বর্ষা লাগবে না, আপনারা অগাস্ট সেপ্টেম্বরে বেনিফিট পাবেন। না, এটা শেষ করি নাই, সেটা হচ্ছে দ্বিতীয় যে কাজটি আমরা করব, সেটা হচ্ছে যে আমরা এই শহরের প্রায় 25টি জায়গায়, প্রাথমিকভাবে আমার টার্গেট 50টি জায়গায় আমরা এক ধরনের এয়ার পিউরিফায়ার আমরা একটা স্পন্সরশিপ পেয়েছি। তো অনেক বড়, এক একটা ডিভাইসের দাম 70 লাখ টাকার কাছাকাছি। এটা হচ্ছে যে এয়ার পিউরিফাই করবে এবং হচ্ছে যে কুলিং দিবে কিছুটা। তো এটা আমরা পাবলিক স্পেস যেগুলো আছে, যেখানে প্রচুর মানুষজন চলাফেরা করে, ওইসব জায়গায় এটা আমরা ইনস্টল করবো। এটাতে আমাদের কোনো টাকা লাগবে না, পুরো টাকাটাই প্রাইভেট সেক্টর দিচ্ছেন তাদের অ্যাডভার্টাইজমেন্টের কস্টিং হিসেবে। তো সুতরাং এটা ঢাকাবাসীর জন্য আশা করি এটা একটা বায়ু দূষণ, সাথে হচ্ছে হিটকে কমানোর জন্য আমরা এই গ্যাজেটগুলো আমরা ইনস্টল করব খুব দ্রুত। এটা আমরা কথা বলে ফেলেছি, তারা ডিজাইন দিয়েছেন, আমরা দেখছি কোন কোন স্পটে করা যায় সেটা আমরা আইডেন্টিফাই করছি। এছাড়া আমরা পাইলট বেসিস আমরা আরেকটি কাজ করব, যেটা আমাদের অফিসে আগামী মাসে আসলে আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে, আপনারা মিডল ইস্টে কিংবা দুবাইতে গেলে আপনারা দেখেছেন যে স্প্রিংকলার লাগিয়ে থাকে, কিংবা জাপানে গেলে যে অনেক হিট হলে এক ধরনের মিস্টের মতো পানি ছিটানো হয়, সেগুলো আমরা কিছু কিছু স্পটে আমরা ইনিশিয়ালি 2 সিটি কর্পোরেশন, আমরা আগে দেখেছি ঢাকা শহরের রাস্তায় পানি ছিটিয়ে কোনো লাভ হয় না, কিছুটা সামান্য কিছু আমরা তারপর আমরা করছি যতটুকু। এটা মূলত এটা ধুলাটা কমে কিছুটা, তাও অল্প কিছুক্ষণের জন্য। বাট স্প্রিংকলার আমরা কিছু সেট করলে যদি কিছু মানুষের উপকার হয়। এবং গত 2 দিন ধরে ঢাকায় একটি বড় আন্দোলন হচ্ছে সাধারণ মানুষের জন্য ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটির জন্য, কারণ প্রচুর আরবান হিট হচ্ছে। এক বোতল পানির দাম 20 টাকা, 18 থেকে 20 টাকা, তাই না? 20 টাকা দিয়ে তো গরিবরা পানি খেতে পারবে না। তাহলে একটা প্রশ্ন আমাকে একটু যোগ করতে হয়, এই যে মিস্টটা ছড়াবেন, সেটির যে মেশিন রয়েছে সেটি কি লোহার তৈরি হবে কিংবা প্লাস্টিকের তৈরি হবে? আমি দেখেছি ইতিপূর্বে ঢাকা শহরেই যেহেতু বসবাস করি, ডাস্টবিনগুলো লোহার হয়, সেগুলো চুরি করে নিয়ে যায়। এই মিস্টের মেশিন রাখতে পারবেন কিনা, নাকি চোরেরা রাতে উঠিয়ে নিয়ে যাবে? চ্যালেঞ্জিং কোশ্চেন, কিন্তু এটা আমরা এই প্রশ্নটা উঠেছে। এখনো যে ছাদের সাথে যদি সিসিটিভি লাগিয়ে দিবেন, ছাদের উপরে যদি কিংবা পাশে যদি আমরা মিস্টগুলো লাগাই, যেটা টোকিওতে আছে, তাহলে হবে কি এটার চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না, এবং এটার মোটরেরও সাপোর্ট লাগবে না। এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই এটা একটা সেন্সর থাকবে, 35 ডিগ্রি উপরে তাপমাত্রা হলেই মিস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। একই কাজ হয়তো মেট্রো যে লাইনগুলোর নিচে আমরা করতে পারি, যেখানে মই ছাড়া উঠা যাবে না, তো চুরির সম্ভাবনা ওই জায়গাগুলোতে কম হবে। কিন্তু বাস স্ট্যান্ড যেগুলো আছে
সেটা নিয়ে আমরা একটু কনফিউজড, সেটা আমরা কিভাবে করবো সেটা আমরা ভাবছি। এটা আপনি একটা ভালো পয়েন্ট বলেছেন এবং এটা নিয়ে আমরাও কিন্তু ভাবছি এখন। বাট কিছু কিছু জায়গাতে আমরা করবোই, পাইলটিং হিসেবে আমরা প্রথমে করতে চাই। যদি দেখি যে এটাতে মানুষের উপকার হচ্ছে, তখন আমরা এটা কমার্শিয়াল বিল্ডিং যারা আছে তাদের জন্য বাধ্যতামূলক করে দেবো। সেটা আমরা করবো না, যে এই শহরে যে যার প্রতিষ্ঠান তারা সেটি করবে। আপনি বলছিলেন এই যে সমস্ত কার্যক্রম করার জন্য নিশ্চয়ই অনেক টেন্ডার করতে হয় আপনাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এবং আমরা জানি যে উত্তর সিটি কর্পোরেশন যেহেতু অনেক কাজ, অনেক টাকা পয়সার লেনদেন, তো এই টেন্ডারের সঙ্গে টেন্ডারবাজি শব্দটা আসে, বিভিন্ন রাজনৈতিক দলের নাম আসে, এগুলোকে কিভাবে কি করবেন? এটা একটা দারুণ মানে কি বলে কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন এই কারণে যে আমার তো 2.5 মাস হলো। 2.5 মাসে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখানে আগে একটা কোন কোন রাজনৈতিক দলের কাছ থেকে চাপ পাচ্ছেন, কারা কারা লিয়াজু করতে চাচ্ছে। আগে একটা সিন্ডিকেট ছিল, এটা স্পষ্ট। কারণ সরকারের যে পিপিআর যে নীতিমালা, এই প্রকিউরমেন্ট নীতিমালা এত কঠিন করে করা হয়েছিল এবং এটাতে শুধু কয়েকটি অর্গানাইজেশন হচ্ছে এটা কোয়ালিফাই করে, এবং আমরা দেখেছি এই কয়েকটি অর্গানাইজেশন আলটিমেটলি আওয়ামী লীগের প্রতিষ্ঠান, ফ্যাসিবাদী প্রতিষ্ঠান, এখনও আছে তারা। এবং আমি যাওয়ার পর আমি বলেছি যে এরা যেন কোনোভাবে এখানে ঢুকতে না পারে এবং সবাই যেন পার্টিসিপেট করতে পারে, সেটা একটা ব্যবস্থা করা। এবং সেটা করতে গেলে তো পিপিআর চেঞ্জ করতে হবে, যে এটার জন্য আমরা অলরেডি চিঠি দিয়েছি। কিন্তু অলরেডি প্রথম দিকে সরকার পরিবর্তনের পরে, আমার আগে হাসান সাহেব ছিলেন, উনি একটি বড় বেগ পেয়েছেন যে এটার একদম লোকজন ঢুকে দখল করার, মানে ক্যাম্পাস দখল করার মতো যে প্রভাব বিস্তার করার বড় ধাক্কাটা কিন্তু প্রথমের দিকে যারা দায়িত্বে ছিলেন তারা গিয়েছেন। আমি গিয়েই প্রথম দিনই আমি আমার অফিস থেকে রাজনীতিক পরিচয় কেউ আসলে আমি কারোর সাথে কথা বলিনি, এটা একদম ফ্র্যাঙ্কলি। আমি গিয়ে ভিন্ন পরিচয় না, আমি আপনাকে বলি, প্রথমে আমি দেখলাম আমার ছবি, পাশে কোনো রাজনৈতিক নেতার ছবি দিয়ে আমাকে অভিবাদন জানিয়ে একটি পোস্টার, নাম বলবো না, আমি দাঁড়িয়ে থেকে সেটা খুলেছি এবং খুলে পুরো বিভিন্ন ফ্লোরে আমি যখন ভিজিট করেছি যতগুলো রাজনৈতিক পোস্টার আমি দেখেছি সবগুলো রাজনৈতিক পোস্টার কিন্তু আমি খুলিয়েছি এবং আমি মোটামুটি সবাইকে ক্লিয়ার করে দিয়েছি যে কোনো রাজনৈতিক পরিচয়ে আমার সাথে যদি কেউ দেখা করতে আসেন আমি এটা প্রেফার করি না, রাদার দেন সিটিজেন হিসেবে যদি আসেন তাহলে আমি প্রেফার করব। এবং এটা আমি প্র্যাকটিস করছি, আপনার খবর নিলে দেখতে পাবেন যে রাজনৈতিক বায়াসনেসটা আমি রাখতে চাই না। বাট এই চাপটা আছে, আমি এটা অস্বীকার করব না, যে এখন যারা বাংলাদেশে অ্যাক্টিভ রাজনীতি করছেন তাদের বিভিন্ন লেভেল থেকে কিন্তু আমাকে মাঝে মধ্যে রিকোয়েস্ট করা হয়, আমি নিয়মের মধ্যে বিভিন্ন লেভেল থেকে আপনাকে রিকোয়েস্ট করা হয়। যেহেতু আমরা বুলডোজারের কথা বলছিলাম, বুলডোজার দিয়ে তো বিভিন্ন স্থাপনা, অবৈধ স্থাপনা আপনাদেরকে ভাঙতে হয়, রাস্তাঘাট পরিষ্কার করতে হয়, তো তখন বিভিন্ন ফোন আসে না বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, কি বলেন তাদের? একই কাজ যেটা আপনি দেখেছেন হাকিয়ার খালে করেছি, আমার অফিসে আমি যেটা করি যে আমি এই রিকোয়েস্টের ফোনটা শুনে রেখে দিই, আমি কিছু করি না। এবং আমার যারা বন্ধু বান্ধব আছেন তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন যে আমি টেন্ডারের 3 দিন আগে এবং 3 দিন পরে, বন্ধু বান্ধব সংখ্যা আগে থেকে কমে গেছে, টেন্ডারের 3 দিন আগে এবং 3 দিন পর আমি কারো ফোন ধরি না, কারো ফোন ধরি না একদম কোনো, কারণ এটা এত আননেসেসারি ফোন কল আসছে, এত রিকোয়েস্ট আসবে এবং আমি দেখছি আসে, এই জন্য আমি ফোনই ধরি না। হাইকার খালের এই দখল উচ্ছেদ নিয়ে তো ফোনও এসছে। হ্যাঁ, গত পরশুদিন আমরা যেটা আপনাকে বললাম যে ফোন তো ধরেন না, অনেক ক্ষেত্রে তো অরিজিনাল অনেকে আসলে বিপদেও পড়ে, তারাও তো ফোন করতে পারে, যদিও প্রশাসক পর্যন্ত সাধারণ মানুষ ফোন করতে পারে না। আমাকে টেক্সট করে, আমার নাম্বারটা পাবলিক তো, মানুষ কিন্তু হোয়াটসঅ্যাপে টেক্সট করে, টেক্সট করলে আমরা এটার সাথে সাথে আমি অ্যাকশনে যাই। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, এই গত পরশুদিন মিরপুরে একটি রাস্তা দিনের বেলা রাস্তা বন্ধ করে রাখে গেট দিয়ে, রাস্তা তো আপনি বন্ধ করতে পারবেন না, রাস্তা তো পাবলিকের অধিকার হাঁটা চলাফেরা করার। এই গেটটা আমরা ভেঙে দিয়েছি, দুটো গেট আমরা একদম মেইন স্ট্রিট দিয়ে আমরা ভেঙে দিয়েছি এবং ভেঙে দেওয়ার কারণে স্থানীয় লোকজন খুশি হয়েছেন, কিন্তু কিছু বাড়ির মালিক যারা এটা দখল করে রেখেছিলেন তারা আমাকে বলছেন আমি নাকি বস্তি এবং গরিবের মেয়র, যদি আমি মেয়র না অ্যাডমিনিস্ট্রেটর, বাট মেয়রাল দায়িত্বে আছি, আমি নাকি গরিবের মেয়র এবং বস্তির মেয়র হইতে আমার নাকি অনেক ন্যাক বেশি, রাদার দেন সিটিজেনদের ন্যাক। বলছে তাহলে আমাদের বাড়ি ঘর আপনারা নিয়ে যান, গিয়ে বস্তিদেরকে দিয়ে দেন, আমরা এই শহরে আর থাকবো না। তো পুরো রাস্তাটা দখল করে রাখবেন, এটা মানে দিনের বেলাও তাদেরকে ঢুকতে দিবেন না, এগুলো তো এই ধরনের অবিচার তো আপনারা মানুষের উপরে করতে পারেন না। এবং এটা না ভাঙার জন্য আমাকে এই শহরের
উচ্চ পদস্থ অনেক কর্মকর্তার রেফারেন্স দিয়ে এবং কর্মকর্তার নামেও আমাকে ফোন করা হয়েছে, এক্স আর্মি অফিসারের নাম দিয়ে আমাকে ফোন করা হয়েছে, পলিটিক্যাল পার্টির মহানগরীর বড় নেতা তারা আমাকে সরাসরি রিকোয়েস্ট করছে যে আপনি এটা কেন করছেন, এটা না করলে হয় না। আমি বলছি না, এটা মানুষের অধিকার। তো সুতরাং এই সাধারণ মানুষের অধিকার এবং ন্যায্যতার প্রশ্নে স্বাভাবিকভাবে আমি আপোষ করব না, এবং কিছু মানুষের গুটি কয়েক মানুষের উপকারের জন্য পুরো শহরকে আমরা নষ্ট করে দেবো নাকি। জি, গরিবদের পক্ষ থেকে আবার কখনো কখনো বলা হচ্ছে আপনার বিরুদ্ধে গরিব হটাও আর বড় লোকদের তোষণ করছেন, এরকম কোনো কথা যখন আপনি রিক্সা বন্ধ করতে যাচ্ছেন, যখন অন্য কোনো প্রজেক্ট। এটা একটা এটা একটা মিস ইনফরমেশন হচ্ছে। সেটা হচ্ছে যে যখনই টেসলা নিয়ে কথা হয়, ঢাকা শহরে যারা চলাফেরা করেন তারা দেখবেন যে এই ব্যাটারি চালিত রিক্সা এটা তো অবৈধ, এবং এই রিক্সার তো গত ৫ তারিখের পরে ঢাকার চারপাশে অগণিত রিক্সা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হয়েছে, জানেন নাকি? হ্যাঁ, আমি ধরে ধরে বলতে পারি, আগের অনুষ্ঠানেই আপনি বলে গেছেন, এবং চার্জিং পোর্ট তৈরি হয়েছে। আমরা ঢাকা সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট এবং ইউনুস স্যারের একজন স্পেশাল এনভয় আছেন, আমরা মিলে একটা হাই লেভেল কমিটি করেছি। আমরা ভাবছি, ডিসিশন নিয়েছি অলরেডি, যে আমরা বৈধ মোটরযান আমরা কিন্তু লাইসেন্স দিব। তো সুতরাং আমরা তো ফেজ আউট করছি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি। তো আমরা বৈধ যারা আছে তাদেরকে ট্রেনিংও দিব, কারণ এই রিক্সাওয়ালাদের কোনো ট্রেনিং নাই। এই ট্রেনিং ফ্যাসিলিটি অলরেডি ব্র্যাকের সাথে কথা হয়েছে, এই ট্রেনিং শুরু হয়ে যাবে। এটার প্রোটোটাইপ আমরা বুয়েট থেকে ডিজাইন করে এটাকে রেডি করা, এটা এখন ট্রেনিংয়ের জন্য রেডি। আমরা 2-3 দিনের মধ্যে এটা পাঠিয়ে দেবো বুয়েটকে। বুয়েট যদি দেখে যে না, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী বানানো হয়েছে, প্রাইভেট সেক্টরের সাথে কথা বলা আছে, আমরা হুকুম দিলেই তারা বানানো শুরু করে দেবে, এবং এটা খুব কম মূল্যে পাওয়া যাবে। তো সুতরাং যদি একটা বৈধ বাহন যেটা নিরাপদ, আপনি দেখবেন যে এই টেসলা হাত দিয়ে ব্রেক করা লাগে এবং এটা ব্রেক হয় না ঠিক মতে, যে এটা ব্রেক হয় না, অনিরাপদ রাস্তায়, সেগুলো আমরা সবাই দেখতে পাই। আমরা তো ফেজ আউট করতে হবে। আপনি একটা কমিটির কথা বলছিলেন, একদম সাম্প্রতিক সময়ে যদি বলি, ডক্টর আমিনুল ইসলাম, তাকে নিয়ে এক ধরনের কথা হয়েছে যে আপনার কমিটিতে যোগদান করতে চেয়েছিল, পরে আর যোগদান করেনি বিতর্কের কারণে নানা রকম। এবং তার আগেও যদি আমি বলি যে ঢাকা উত্তরের প্রশাসক পদে আপনি বসার সময়ও এক ধরনের আলোচনা সমালোচনা হয়েছিল, তারপর আপনি চট করে বসলেন কেন এই পদে? বসার পর তো প্রথমে আপনি বললেন যে আপনি অনেক ভালো করছেন, মনে নাই? শুরু করছেন তো এটা বইলা। তো সুতরাং তাহলে তো এই প্রশ্নটা দরকার নাই যে আমি তো ভালো করছি, যে আলটিমেটলি তো আমাকে যোগ্য মনে করছে দেখে গভর্নমেন্ট দিচ্ছে এবং যোগ্যতার পরিচয় দিচ্ছি, বুঝতে পেরেছেন? এখন আলাপ করবেন যে আর কিভাবে ভালো করি এবং চ্যালেঞ্জ কোথায়। আর ওই যে বিষয়টা নিয়ে আপনি বললেন, আমিনুলের বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে আমাদের একটা এক্সপার্ট কমিটি করেছি, যারা এই এক্সপার্ট কমিটিগুলো আমাকে অ্যাডভাইজারি আমাদেরকে এক্সপার্ট ওপিনিয়ন দিবে, এটা করা যায়, এটা করা যায় না। সেক্ষেত্রে অনেক সময় তারা ডিফারও করবেন। আমাদের এই অনেকগুলো এক্সপার্ট কমিটির মেম্বার কিন্তু আমার কাজের সাথে একমত না এখন যা করছি, আবার অনেকে আবার একমত। তো পৃথিবীটা আমরা তো এরকম একটা গণতান্ত্রিক পরিবেশ চাই। তো সেক্ষেত্রে আমিনুল সাহেবকে আমরা ভেবেছিলাম বস্তিবাসীদের জন্য উনি হয়তো বা কাজ করবেন, যেহেতু তার সোশিয়োলজি ব্যাকগ্রাউন্ড, বাট উনি তো এক রাতও স্থায়ী করতে পারেন নাই আর কি। তার আগে উনি বলেছেন যে না, আমি আর কাজ করতে পারবো না। হয়তো বা তারকে যারা পছন্দ করেন না, তাদের আলোচনা সমালোচনাটা একটু বেশি, তাদের সমালোচনা হয়তো উনি হয়তো বা অ্যাবজর্ব করতে পারেন নাই। এই সোসাইটিতে সমালোচনা থাকবে, আলোচনা সমালোচনা না থাকলে সমাজ চলবে কিভাবে? বাট সেই সমালোচনা আপনার সৎসাহস আছে কি না সেটাকে আপনাকে ডিফেন্ড করার, সেটা আপনি প্রমাণ করবেন আপনার কাজ দিয়ে, মুখ দিয়ে না। কিন্তু ইট ইজ অল অ্যাবাউট ইউর ওয়ার্ক। আপনি যদি মনে করেন যে না আমি রাইট এবং আপনার ডেডিকেশনটা আছে, এবং সেই রাইটটা আপনি ফ্যাসিস্ট হয়ে না, মানুষের সাথে কনসাল্ট করে করতে হবে, যেটা হাসিনাও রাইট মনে করতে হবে। তো কনসাল্ট করে যদি আপনি করেন এবং আপনার সাহসিকতা থাকে, আমি মনে করি যে দ্যাট ইজ হোয়াট পিপল ওয়ান্ট, এটাই মানুষ চায়। একদমই পরিষ্কার। কিন্তু এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যদি আপনি বহল তবিয়াতে থাকতে চান, তাহলে তো পেশি শক্তি দরকার। কারণ পেশি শক্তি দরকার, কারণ ফুটপাতে চাঁদাবাজি হয়, সেই চাঁদাবাজদের সঙ্গে আপনাদেরকে প্রতিযোগিতা করতে হয়, তাদেরকে উঠাতে হয়, এবং এটা তো এক ধরনের মাস্তানি। কি করবেন এদেরকে? এই চাঁদাবাজদের কিভাবে রুখবেন আপনি? শুনেন, দুটো জিনিস, রাষ্ট্রের চেয়ে বড় ক্ষমতাবান কেউ নাই, এই কথাটা কিন্তু বুঝতে হবে। রাষ্ট্র আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ইটসেলফ ইজ এ লেভিয়েথান ক্যারেক্টার, যদি আমরা লেভিয়েথান ক্যারেক্টার চাই না, হ্যাঁ, বাট ইট ইজ এ লেভিয়েথান ক্যারেক্টার ইটসেলফ। কারণ আপনি চাইলেই কালকে আপনার আইনটা বাস্তবায়ন করার জন্য আর্মি, পুলিশ থেকে শুরু করে সবাইকে নিয়ে ডিপ্লয় করতে পারেন, কিন্তু তারপরেও এটা হচ্ছে না।
সুতরাং সেই জায়গা থেকে রাষ্ট্রের মাস্তানিটা আমরা এখন করতে পারছি না এবং করতে চাইও না। হ্যাঁ, কিন্তু ফুটপাতে যে দখল রয়েছে, চাঁদাবাজি রয়েছে, যে জনদুর্ভোগ রয়েছে, এগুলো কমাবেন কিভাবে? এটা আমরা ফেস বাই ফেস করতে হবে। একসাথে আমি যদি বলি যে সকল ফুটপাতকে আমি উচ্ছেদ করবো, আমি এটা বলি মুখ দিয়ে আমি, বাট এটা হচ্ছে আমার আলটিমেট। আমরা তো চাই যে এটা একটা পেডিস্ট্রিয়ান রাইটস যেটাকে বলে, যে ফুটপাতে পায়ে হাঁটার অধিকার, এটা তো দিতে হবে। সেটা আমি কিভাবে দিব? আমরা হয়তো ইনিশিয়ালি একটা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, যেটা খুবই বড় জঞ্জাল, ধরেন মিরপুর 13 নম্বর থেকে শুরু করে কিংবা খিলক্ষেত থেকে শুরু করে মিরপুর 1 নম্বর, ফার্মগেট ব্রিজ থেকে যদি নেমে আপনি ইন্দিরা রোড দিয়ে হাঁটতে যান, এটা কি সম্ভব হাঁটা? সেটা হাঁটার কোনো পরিবেশ নেই। সুতরাং এটা একটা সিরিয়াস ক্রাইসিস। এগুলোকে আপনাকে পুনরুদ্ধার করতে হবে প্রথমে। এরকম করে আস্তে আস্তে আমরা আমার স্পেসগুলো বাড়াবো এবং মডেল করে করে বাড়াবো, এবং এটা যেন টিকে থাকে। দুটো জিনিস করে গেলাম, পরে আবার টিকলো না, সেটা কোনো কার্যকর হবে না। আমরা ওইভাবে আগাবো, মানে ধরে ধরে। অনেকগুলো বিষয় জানার ছিল, মশা নিয়ে তো জানারই ছিল। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনগণের জন্য কি বলবেন ছোট্ট করে? আমি যখন ঢাকায় ঘুরি আমার খুব কষ্ট লাগে। সেটা হচ্ছে যে এত ময়লা আপনি চিন্তা করতে পারবেন না। মানে এই যে আপনার সাথে ইনফরমালিও আলাপ হচ্ছিল, এখনও বলি, যারা হকারি করেন, দোকান দেন, নিজেরা দোকানদার, এই থেকে শুরু করে পথচারী পর্যন্ত আমরা সবাই এত ময়লা করি। যখন আমরা এখান থেকে উঠে রাতের বেলা বাসায় যাই, আজকের মতো শেষ করতে হচ্ছে অনুষ্ঠানটি একেবারে শেষ পর্যায়ে। অসংখ্য ধন্যবাদ। আপনার এই কথাগুলো নিশ্চয়ই আমরা পরের অনুষ্ঠানে শুনবো। প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের জন্য অনেক অনেক শুভকামনা।